ঐতিহাসিক মক্কা চুক্তিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ, আর কপাল পড়ছে ভারতের। বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় আসতেই আতঙ্কে দিন কাটাচ্ছে নরেন্দ্র মোদীর ভারত। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার সদ্য স্বাক্ষরিত মক্কা চুক্তিতে বাংলাদেশের নাম চলে আসায় ভারতে অলরেডি তোলপাড় শুরু হয়ে গেছে। এবার সন্ত্রাসী নরেন্দ্র মোদীর 20 দাঁত ভেঙে ফেলার জন্য বাংলাদেশ এক বড় পদক্ষেপ নিল। এবার বাংলাদেশের সাহসী প্রধানমন্ত্রী, বুদ্ধিমান প্রধানমন্ত্রী তারেক জিয়া এক ঐতিহাসিক কূটনৈতিক সফলতা লাভ করতে চলেছে। খেলার নাম বাবাজি, এই কথাটি সবসময় শুনেছেন না, এই প্রবাদটি সবসময় শুনেছেন না। আজকে এটি একদম হাড়ে হাড়ে কিভাবে যে টের পেল এবং আমরা খুব এটাকে এনজয় করলাম। আমি ব্যক্তিগতভাবে খুব লক্ষ্য করলাম যে আসলে কতটা ভয়ঙ্কর ভাবে ভয় পায়। ওই তুরস্ক চাচ্ছে বাংলাদেশ যেন এই মক্কা সামরিক চুক্তিতে জয়েন করে, বাংলাদেশকে সাথে নিতে চাচ্ছে। পাকিস্তানও এটা চাচ্ছে, সৌদি আরব নিশ্চয়ই চাইবে। কারণ কি জানেন, এই বিএনপির সাথে সৌদি আরবের সম্পর্কটা ভাই অনেক গভীর। বাংলাদেশ কি এবার মুসলিম নেটোতে যোগদান করবে? অন্তত তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব মুসলিম নেটো অর্থাৎ মক্কা সামরিক জোটের যে তিনটি প্রধান রাষ্ট্র যারা এখন পর্যন্ত স্বাক্ষর করেছে, তাদের মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে বাংলাদেশকে এই জোটে শরিক করার কাজে। বাংলাদেশ মানচিত্র দেখলে বদ্বীপটিকে খুবই নগণ্য মনে হতে পারে, কিন্তু না, উপমহাদেশের রাজনীতিতে এই মানচিত্রটি এখন গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়াতে সবচেয়ে ক্রুশিয়াল মুভমেন্টে আছে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর ভারত, যারা চতুর্পাশে শত্রু সৃষ্টি করে এবার নিজেরা প্রধান টার্গেটে পরিণত হয়েছেন। এবার তারা হাসপাস করছেন বাঁচার জন্য। চারদিক থেকে ভারতকে ঘিরে ফেলছে তার শত্রুরা। আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ায় নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা জানেন যে একটা মক্কা চুক্তিতে, যে চুক্তির মাধ্যমে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক স্বাক্ষর করেছিল, সেই চুক্তিতেই স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। আর এই সংবাদটি সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই ভারতীয় মিডিয়া এবং ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আর বিপরীতে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে এক আনন্দর জোয়ার বয়ে যাচ্ছে। আর ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দিল্লিতে আজকে সামরিক মহড়া ছিল, সেটা ক্যান্সেল করছে। কেন এই মহড়াটা ছিল? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যাওয়ার আগে একটু প্র্যাকটিস করতে হয়তো, বুঝছেন না, সেটা অনুষ্ঠান ছিল আজকে, কিন্তু সেটা ক্যান্সেল করছে এবং তারা নিজেরাই প্রচার করতেছে তাদের চ্যানেলগুলোতে। এটা তো একরকম বেজ্জতি না, যে আমার মেহমান আসার কথা ছিল, আসবে না। এটা আমি নিজে কেন প্রচার করতে যাবো? আর এই মেহমান যে যাবে এরকম কথা তো আমরা শুনি নাই। এরকম কিছু আপনারা শুনছেন? আমি তো শুনি নাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অমুক তারিখে ভারতে যাচ্ছে। এরকম দিন তারিখ ঘোষণা হয়নি, কিন্তু আলাপ আলোচনা চলতেছে। আর যেটা আমরা শুনতেছি, শহীদ হাদির সেই আসামিকে দিতে হবে এবং শেখ হাসিনাকে দিতে হবে, তারপর আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবে, এরকম একটা কথাই তো শুনতেছি। ভারত আবার সেটার জবাবও দিছে, কিন্তু যে দেখেন শেখ হাসিনার যাওয়ার ব্যাপারটা আমাদের হাতে না, এটা আইনি ব্যাপার। ওনারা ওনাদের উচ্চ আদালতে এটা পেশ করছে, আদালত থেকে সেটা জানাবে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে কি না। ঘটনা হয়েছে কি জানেন, শেখ হাসিনার তো একটা বিচারের রায় হয়ে গেছে, ওই যে ঝুলাইবার রায় হয়ে গেছে। এখন সেই ঝুলন্ত আসামিকে তারা দিবে কিনা, এখানে দেওয়া মানি তো আপনি নিয়ে ঝুলাই ফেলতে পারেন, এরকম তো দিতে পারে না। একটা দেশ তো এমন করতে পারে না যে একজন ফাঁসির আসামিকে তুইলা দিবে। হ্যাঁ, ওনাদের সঙ্গে আমাদের চুক্তিপত্র আছে, কিন্তু ওই চুক্তির মধ্যে আবার একটা ফাঁকও আছে। সেটা কি জানেন? রাজনৈতিক আশ্রয় যদি কেউ নেয়, রাজনৈতিক আশ্রয় যদি কেউ নেয়, তাকে দিতে ভারত সরকার বাধ্য না। যার জন্য উচ্চ আদালতে দিয়ে দিছে, ওই আদালতের রায় আসবে কি যে না, ওনাকে দেওয়া যাবে না। তার মানে শেখ হাসিনার সম্মানটা রক্ষা হইলো। উনি তো বলছে আমি ডিসেম্বরে যাব, ওই ডিসেম্বর আর যাইতে হইলো না। কেন? ভারতীয় আইন সেটা অ্যালাউ করতেছে না, যার জন্য শেখ হাসিনা আসতে পারতেছে না। ওই ডিসেম্বরের আগে এটা জানা যাবে। কিন্তু বর্তমানে এই নাটকটা কেন মনে হইতেছে কি জানেন, জোর জবস্তি কইরা আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত খাইতে নিয়ে যাবে, যে আসেন, আসতেই হবে। ওনারা কেন এত আগ্রহ দেখাচ্ছে? এত বড় দেশ, আমরা একটা ছোট্ট দেশ, ছোট্ট দেশের প্রধানমন্ত্রীকে এত আগ্রহ দেখাইবার পিছনে কারণ কি? এর পিছনে রহস্যটা কি? রহস্যটা খুব পরিষ্কার। দেখেন, বর্তমান সরকারের বয়স কিন্তু 6 মাস হয়ে গেছে।
5 বছর হায়াত এই সরকারের, যে কোনো সরকারই আসুক তার হায়াত থাকে 5 বছর, আবার নতুন হায়াত পায়। কিন্তু এই 5 বছরের মধ্যে 6 মাস চলে যাওয়া মানে অনেক দিন চলে গেছে। কিন্তু সরকার কিন্তু এখন হামাগুড়ি দিয়ে হাঁটতেছে না, এখন প্রায় কিশোর হয়ে গেছে। এই কিশোর বয়সী সরকার কেন ওনাদের দেশে যেতে চাচ্ছে না, এটার পিছনে কারণ কি? 5 বছরের মধ্যে 6 মাস চলে যাওয়া কিন্তু কম কথা না। 6 মাস হয়ে যাওয়ার পরও কিন্তু ভারতে যাওয়া হয় নাই, এটাই তো চরম সত্যি কথা। তার মানে ভেদাল তো একটা আছে, প্রবলেম তো একটা আছে। প্রবলেমটা কিন্তু আমরা সবাই বুঝতেছি, কারণ গত 55 বছরের সম্পর্কটা পাবলিক বুঝা ফেলাইছে, আমাদের দেশের জনগণ বুঝা ফেলাইছে। হয়তো বড় বড় নেতারা বুঝে নাই, কোন দলের নেতারা বুঝে নাই, আওয়ামী লীগের নেতারা বুঝে নাই, কিন্তু বিএনপির নেতারা নিশ্চয়ই বুঝতে পারছে। তারপরও আমার যেটা মনে হয় বিএনপির ভিতরে একটা গ্রুপ আছে ভাই, যারা ওই ভারতের সঙ্গে হাত মিলাইয়া চলতে চায়, থাকতে পারে এরকম একটা গ্রুপ। ওই গ্রুপটাই কোনো বাধা সৃষ্টি করতেছে কিনা, বা ওই গ্রুপটার কারণেই এসব গুজব ছড়াইতেছে কিনা, দিল্লিতে এই প্যারেডের অনুষ্ঠানটা রাইখা কেন ক্যান্সেল করতে হবে? তার মানে এই ভিতরে ভিতরে ওই গ্রুপটা, যে গ্রুপটা ভারতের সঙ্গে হাত মিলাইয়া চলতে চায়, তারা কি কথা দিছিল? এর আগে কিন্তু শোনা গেছিল তাজ হোটেলে প্রায় 100টা সিট ভাড়া করে ফেলছে, বাংলাদেশের প্রতিনিধি যাবে, মানে আমাদের সরকার যাচ্ছে। কারা এই ভাড়াটা করছিল তাজ হোটেলে? তার মানে কি বিএনপির ভিতরেই দুইটা গ্রুপ, একটা গ্রুপ চায় এদিকে যাইতে, একটা গ্রুপ চায় এদিকে যাইতে। কিন্তু আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব 6 মাস যাবত কি দেশ চালাইতেছেন না, এই দেশ চালাইবার সঙ্গে জড়িত ছিল ভাই ওনার শৈশব থেকেই। বাবার দেশ পরিচালনাও দেখছে, আর মায়েরটা তো দেখছে একেবারে যুবক হওয়ার পর। উনি যখন একেবারেই যুবক, বিয়ে শাদিও কইরা ফেলছে, তখনই তো বেগম খালেদা জিয়া সরকারের সাথে তো উনি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত ছিল। তার মানে ওই অভিজ্ঞতা তো আছে, আর ওই অভিজ্ঞতার আলোকেই কিন্তু এখন পথ চলতেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ক্যান্টনমেন্টের একটা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া গেছিল, এবং ওইখানে আমাদের ডক্টর ইনুস স্যারও ছিল। দুজনের কথাবার্তা তো আপনারা শুনছেন মানে আমরা দেখছি, কথা শোনা যায় নাই, ওনারা পাশাপাশি বৈশাখ কথা বলতেছে হাসি মুখে, এইটা কিন্তু আমরা দেখছি। এবং ডক্টর ইনুস স্যারের কিন্তু অনেক শ্রদ্ধাবোধ ছিল বেগম খালেদা জিয়ার প্রতি, আর জিয়াউর রহমানের প্রতি ওনার কতটা শ্রদ্ধাবোধ ছিল আপনাদের মনে আছে? আমাদের মহামান্য রাষ্ট্রপতি ফখরুল সাহেব যখন আমেরিকা থেকে আসলো, তখন বলছে না পুরাই প্রতিচ্ছবি জিয়াউর রহমান সাহেবের। কার প্রতিচ্ছবি? জিয়াউর রহমানের সাহেবের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছে উনি ডক্টর ইনুস স্যারের উপর। ডক্টর ইনুস স্যারের কিছু না কিছু বুদ্ধি পরামর্শ অবশ্যই তারেক রহমান সাহেব নিবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। কেন? উনি যে ভারতে না যায়া ওই যে চীনে গেল এবং মালয়েশিয়া গেল, যার জন্য জোর দিয়ে এই কথাটা বলতেছি। এখনো তো ভারতে যায় নাই, কবে যাবে সেটাও ঠিক হয় নাই। কিন্তু ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি জানেন? কেন ভারত চাইতেছে ভাই আসো আসো, কেন নিজেদেরকে ছোট করতেছে? এত বড় দেশ ছোট্ট দেশের কাছে কেন ছোট হইতেছে? 2-3টা কারণ হইতে পারে। একটা কারণ তো অবশ্যই এটা, উনার আশেপাশের যে দেশগুলা নেপাল, ভুটান এবং এই মালদ্বীপ, শ্রীলঙ্কা, চীন যারাই আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো না, তাদেরকে দেখাইতে চায় বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো, দেখো বাংলাদেশ আমাদের কাছে আসছে, এইটাই দেখাইতে চায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি ভাই, আপনারা নিশ্চয়ই শুনছেন এই কিছুদিন আগের কথা, 5-6 দিন আগের কথাই একটা নিউজ চারিদিকে ছড়াইয়া গেছিল, যেটা আবার ধামা চাপা পইরা গেছে। সেটা কি ছিল? মক্কা সামরিক চুক্তি। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই শুনছেন মক্কা সামরিক চুক্তি। এই চুক্তিটা হয়েছিল কিন্তু পাকিস্তানের সাথে সৌদি আরবের, এই চুক্তিটা হয়েছে তুরস্কের সাথে সৌদি আরবের। এটা কি চুক্তি? যে এই সৌদি আরবে যদি কোনো দুশ্মন কখনো হামলা করে তাহলে পাকিস্তান প্রতিরোধ করবে এবং এই তুরস্ক প্রতিরোধ করবে। তুরস্কের ব্যাপারটা তো আপনারা জানেন, এই পৃথিবীতে এখন যে সামরিক অস্ত্র যারা বানায় এদের মধ্যে অন্যতম হচ্ছে এই তুরস্ক। এই তুরস্কের সামরিক সরঞ্জাম কিন্তু ব্যবহার হয়েছিল ওই অপারেশন সিন্দুরে, এটা তো আপনাদের মনে আছে। ওই তুরস্ক চাচ্ছে বাংলাদেশ যেন এই মক্কা সামরিক চুক্তিতে জয়েন করে, বাংলাদেশকে সাথে নিতে চাচ্ছে। পাকিস্তানও এটা চাচ্ছে, সৌদি আরব নিশ্চয়ই চাইবে। কারণ কি জানেন? এই বিএনপির সাথে সৌদি আরবের সম্পর্কটা ভাই অনেক গভীর। বিশেষ করে বেগম খালেদা জিয়ার সাথে ভাই বোনের সম্পর্ক ছিল। সৌদির বাদশা কিন্তু বেগম খালেদা জিয়াকে বোন ডাকছিল। আপনাদের মনে আছে, যখনই ওনার পায়ের কোনো প্রবলেম হইতো তখনই কিন্তু উনি সৌদি আরবে চলে যাইতো চিকিৎসার জন্য। ওই সৌদি আরবের প্রিন্সও চায় কিন্তু এই মক্কা চুক্তিতে বাংলাদেশ আসুক, কিন্তু বাংলাদেশ যাবে শুনছিলাম, গেলে তো ভাই মারাত্মক কাজ হয়ে যেত ভাই। হ্যাঁ ভাই, যাওয়া উচিত, কারণ এটা তো মক্কা চুক্তি, ইসলাম ধর্মের চুক্তি। আমার মক্কার আশেপাশে বা আমার মক্কার উপরে যদি কেউ আক্রমণ করতে চায়, আমরা সবাই এক হইয়া প্রতিরোধ করব। এটাই তো এই চুক্তি। পাক, তুরস্ক, বাংলাদেশ এবং সৌদি আরব
এক হইতে অসুবিধা কি? আপনারা একটু হিসাব করলেই বাইর করতে পারবেন। এই চীনও চায় কিন্তু বাংলাদেশ এই মক্কা সামরিক চুক্তিতে চলে যাক, এটাতে আমাদের অনেক বড় পাওয়ার বাইরে যায়। তো ভাই, কয়েকদিন আগের ঘটনা আপনাদের বলি। এই যে একজন গোয়েন্দা আসছিল না, চিফ গোয়েন্দা, চিফ রয়ের চিফ, কেন আসছিল? এখন শোনা যাচ্ছে উনি আসছে এখানে বাংলাদেশে একটা রয়ের অফিস খোলা যায় কিনা সেই ব্যাপারে আলোচনা করার জন্য। চিন্তা করেন, এখনো রয়ের অফিস এখানে খুলতে চায়। আমি তো মনে করি ভাই, কাটা দিয়ে কাটা তুলতে হয়, লোহা দিয়ে লোহা কাটতে হয়। এই রয়ের অফিস না কইরা এখানে পাকিস্তান গোয়েন্দাদের অফিস করা উচিত। হ্যাঁ ভাই, পাকিস্তানি গোয়েন্দারাই ভাই একমাত্র বুঝতে পারে রয়ের চলাফেরা, গতিবিধি, ওরাই সবসময় ওদেরকে ফলো করে। পাকিস্তানের গোয়েন্দাদের অফিস খোলা উচিত এখানে, লোহা দিয়েই তো লোহা কাটতে হবে, অসুবিধা কি? আর এখানেই হচ্ছে সবচেয়ে বড় ভয়, এই মক্কা চুক্তিটা যদি কইরা ফেলে বাংলাদেশ, আরেকটা ভয় তো কাজ করতেছেই, যে ওই চীনের সাথে আমাদের একটা করিডোর হওয়ার কথা, আমাদের তিস্তা মহাপ্রকল্প হওয়ার কথা, আমাদের মোংলা পোর্ট তাদেরকে দেওয়ার কথা, সেগুলো তো আছেই। কিন্তু সবচেয়ে বড় ভয় এই মক্কা চুক্তি। কারণ এইটা যদি হয়, আমাদের আছে বিশাল সমুদ্র সীমা, ওই সমুদ্র সীমার মধ্যে তুরস্কের জাহাজ চলে আসবে, এখানে গ্যাস অনুসন্ধান করবে, এখানে তেল আবিষ্কার করবে, আমাদের পাশে থাকবে। এর মধ্যে তো আপনারা শুনছেন বগুড়াতে ড্রোন ফ্যাক্টরি হচ্ছে তুরস্কের সাথে। হ্যাঁ ভাই, এটা হতে যাচ্ছে। এবং আমাদের যে লালমনিরহাট, সেটাও আমি মনে করি ওনাদের হাতে তুলে দেওয়া উচিত, তুরস্কের হাতে এবং চীনের হাতে। জানি না বর্তমান সরকার এসব করবে কিনা, গতিবিধি কিছুই বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না জানেন? এই সরকারের ভিতরের কিছু কিছু মানুষ এমন নোংরা কথাবার্তা বলতেছে, এইসব কথাবার্তা শুনলে মনে হয় কি জানেন, যে কোনো সময় বিরোধী দল এবং সরকারি দল একটা বিবাদ হয়ে যাইতে পারে। 55 বছর পর আইসা বলতেছে ওই যে 71-এ গণধর্ষণ করছিল, 71-এ খুন খারাপি করছিল, সেটার বিচার হইতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। ধৈর্যের পরীক্ষা দিতেছে তো জামাত। হ্যাঁ, জামাত ইসলাম শিবির কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতেছে, গণায় ধরতে চাচ্ছে না এইসব লোকজনকে। আর এই ধরনের নোংরামি যারা ছড়াচ্ছে, কার ইশারায় ছড়াচ্ছে? একটু আগে আমি বলছিলাম ভাই, বিএনপির মধ্যে হয়তো দুইটা দল হয়ে গেছে, দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ ভাই এই নোংরামি ছড়াইবার জন্য এই নোংরা লোকটাকে উৎসাহ দিচ্ছে, আরেকটা গ্রুপ কিন্তু চুপচাপ আছে। যারা চুপচাপ আছে তারা কিন্তু মুখ খুলতেছে না। তারা যখন মুখ খুলবে, বিএনপির চুপ করে থাকা সেই দলটা যেদিন মুখ খুলবে, সেদিন অরিজিনাল রাজনীতিটা আমরা বুঝতে পারবো। আমরা অপেক্ষায় থাকি। শুধু এইটুকুই বলবো ভাই, শিক্ষিত হন, জ্ঞানী হন, প্রচুর লেখাপড়া করেন, প্রচুর সার্টিফিকেট নেন, জীবনকে আরো উন্নত করেন, কিন্তু মনটাকে এত শিক্ষিত করেন না, মনটাকে না অশিক্ষিত রাখেন। শিক্ষিত মন সবসময় ভাই হিসাব নিকাশের মধ্যে চলে যায়, আত্মীয়তার মধ্যেও সার্থক হয়ে যায় বেড়ায় ওই শিক্ষিত মন। যার জন্য মনকে অশিক্ষিত রাখতে হবে। মন যখন বেশি শিক্ষিত হয়ে যায় না, মানুষ মুনাফেক হয়ে যায়, বেঈমান হয়ে যায়। যে বেঈমানদেরকে আমরা এখন সামনে দেখতে পাই, বহুত উপকার নিছে এই জামাত ইসলাম থেকে। ভাই কোনোদিন কোনো মিটিং করতে পারতো না, লোকজন দিয়ে হেল্প করছে এই জামাত ইসলাম শিবির, টাকা পয়সা দিয়ে হেল্প করছে। আজকে দেখেন তারাই ছোবল মারতে চায়, কিন্তু ওরা জানে না জামাত ইসলাম আর শিবির কত বড় ওঝা। এরকম 20-10 সাপড়ে ওরা কতবার যে বধ করছে, এর কোনো হিসাব নাই। 5ই আগস্টের ওই 36 দিনের হিসাব মিলাইয়া দেখেন ওরা কত বড় ওঝা। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ভারত নেওয়ার জন্য এত পাগল কেন জানেন? দুটা কারণে তারেক রহমান সাহেবকে ভারত নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। 1 নম্বর কারণ হলো, ভারত যদি তারেক রহমান সাহেবকে নিতে পারে তাহলে তাকে হত্যা করবে, আর হত্যা করে ভারতে থাকা যে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাদের উপর দোষ চাপাবে। এমনকি তাদের কিছু সাবেক এমপি মন্ত্রী যাদের রায় হয়েছে তাদেরকে ধরিয়ে ফেরত দিয়ে বাংলাদেশকে বিশ্বাস করানোর চেষ্টা করবে যে এই আওয়ামী লীগের তারাই হত্যা করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। 1 নম্বর, কিন্তু শেখ হাসিনাকে তারা দিবে না। এই 1 নম্বর কারণ হচ্ছে তাকে হত্যা করা। তাকে হত্যা করলে কি হবে? 2 নম্বর কারণ হচ্ছে, জনাব তারেক রহমান সাহেবকে যদি ভারত হত্যা করে তাহলে বাংলাদেশের বিকল্প হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম যখন ক্ষমতায় আসবে তখন তারা বহির্বিশ্বে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করবে। কারণ জামাত ইসলামের ইরান, পাকিস্তান, এমনকি তুরস্ক, রাশিয়া এদের সাথে সুসম্পর্ক। তাই ভারতের জন্য অতি সহজ হবে যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য। সেই জন্য তারা তারেক রহমান সাহেবকে ভারতে নিয়ে তাকে হত্যা করে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে ধরিয়ে দিবে, এমনকি হাদি হত্যার আসামিদেরকে ফেরত দিবে, ইয়াসিনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত দিয়ে তারা চেষ্টা করবে বাংলাদেশের মানুষের বিশ্বাস অর্জন করার জন্য যে হ্যাঁ আওয়ামী লীগের তারাই হত্যা করেছে। না, জনাব তারেক রহমানকে আওয়ামী লীগের তারা হত্যা করবে না, তারেক রহমান সাহেবকে হত্যা করবে ভারত। হত্যা করার উদ্দেশ্য হলো, তাকে হত্যা না করলে জামাত ইসলামকে ক্ষমতায় দেখানো যাবে না। কারণ বিএনপি সরকারকে বহির্বিশ্বের আমেরিকা, ইউরোপ যত রাষ্ট্র আছে
পশ্চিমা রাষ্ট্রগুলি সব কটা আছে না, বিএনপি সরকার ক্ষমতায় আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।